সমুদ্রের গভীর অংশে দাঁড়িয়ে ছিল সমুদ্রের রাজপ্রাসাদ। তার 6টি কন্যা ছিল, তারা সারা দিন বাগানে খেলেছে। অন্যান্য রাজকন্যাদের মতো নয়, কনিষ্ঠ শান্ত ছিলেন এবং মাতাল ছিলেন, এবং তার নাম ছিল দ্য লিটল মারমেইড। সর্বোপরি তিনি মানুষের পৃথিবী সম্পর্কে গল্পগুলি শুনতে পছন্দ করতেন। প্রথাগতভাবে একটি মৎস্যকন্যা শুধুমাত্র তার ষোড়শ জন্মদিনে প্রথমবারের পৃষ্ঠতলের বাড়তে পারে, এবং এখন সময়টি জমি এবং কনিষ্ঠতম রাজকন্যাকে দেখার। তিনি জাহাজের কাছাকাছি এসেছিলেন। দিক থেকে আগত গান এবং সঙ্গীত এই প্রথম রাজকন্যা জাহাজটি দেখেছিল। জাহাজের কেবিনে লিটল মারমেইড একটি সুদর্শন রাজপুত্রকে লক্ষ্য করে। অনেকক্ষণ তিনি তার চোখ বন্ধ করতে পারেননি। হঠাৎ সাগরে হিংস্র ঝড় শুরু হয়েছিল। রাজকুমার জাহাজ একটি শিলা আঘাত এবং টুকরা ভাঙা। সম্পূর্ণ অন্ধকারে বিদ্যুৎ চমকে উঠল এবং লিটল মারমেইড রাজকুমারকে সমুদ্রে পড়তে দেখল। তিনি তাকে উপকূলে নিয়ে এসে উদ্ধার করেছিলেন। শীঘ্রই রাজপুত্রকে পাশের একটি মেয়ে খুঁজে পেল। যখন তিনি জেগে উঠলেন, তিনি তার দিকে হাসলেন এবং তাকে বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানালেন। ছোট্ট মারমাডা দুঃখিত হয়ে উঠল যে রাজকুমার তার অস্তিত্ব সম্পর্কেও জানত না। সে জলে ডুব দিয়ে সাঁতার কেটে গেল। লোক সম্পর্কে তার বাবার গল্প থেকে লিটল মারমেইড জানত যে তারা মার্বেডোদের মাছের লেজটিকে কুৎসিত বলে মনে করে। অতএব কোনো ব্যক্তিকে খুশি করার জন্য 2টি পা অর্জন করতে হয়েছিল। পরের দিন লিটল মারমেইড সমুদ্র ডাইনে গেল। জাদুকরী তার জন্য একটি ঘ্রাণ তৈরি করতে রাজি হয়েছিল যা মাছের লেজকে আরো একদম পাতলা পায়ে পরিণত করবে। রাজকন্যার চালাকি দারুণ হবে, কিন্তু তিনি যে প্রতিটি পদক্ষেপ নিয়েছিলেন তা অসহ্য যন্ত্রণা নিয়ে আসে। এবং রাজপুত্র যদি আরেকটি বিবাহ করেন, লিটল মারমেইড সমুদ্রের ফোমে পরিণত হবে। বিনিময়ে জাদুকরী মেয়েটির কাছ থেকে তার দুর্দান্ত কণ্ঠ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। রাজকন্যা রাজপুত্রের নিকটবর্তী হওয়ার জন্য যে কোনো কিছুর জন্য প্রস্তুত ছিল এবং সে তাতে রাজি হয়েছিল। রাতে রাজপুত্রের প্রাসাদে যাত্রা করার পরে লিটল মারমেইড একটি জাদু পানীয় পান করেছিলেন। তার মধ্যে একটি তীব্র ব্যথা ছড়িয়ে পড়ে এবং সে চলে গেল। বিকেলে ঘুম থেকে উঠে মেয়েটি রাজকুমারকে সামনে দেখতে পেল এবং চোখ নিচু করে মাছের লেজের বদলে 2টি পা দেখতে পেল। রাজকুমার তিনি কে ছিলেন এবং কিভাবে তিনি এখানে এসেছিলেন তা জানার চেষ্টা করেছিলেন, কিন্তু লিটল মারমেইড কথা বলতে পারেনি। উষ্ণ গাইড এবং সুন্দর নাচ সত্ত্বেও তিনি তার পায়ে ভীষণ ব্যথা অনুভব করেছিলেন। রাজকুমার আরও বেশি করে লিটল মারমেইডের সাথে সংযুক্ত হয়েছিলেন, তবুও তিনি তাকে একটি সুন্দর বাচ্চা সন্তানের মতো আচরণ করেছেন। তাকে কখনো তার স্ত্রী বানানোর ঘটনা ঘটেনি। একবার রাজকুমার স্বীকার করলেন যে তার হৃদয় এমন এক ব্যক্তির দ্বারা দখল করা হয়েছে যিনি তাকে বহু আগে উপকূলে সংরক্ষণ করেছিলেন এবং তারা বিয়ে করতে চলেছে। ছোট মারমেইড খুব মন খারাপ করেছিল, কিন্তু তাকে সত্য বলতে পারেনি। বিয়ে সময় হওয়ার সময় যুবরাজ লিটল মারমেইডকে নববধূর সাথে একটি হানিমুন ভ্রমণে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। একটি বিলাসবহুল হানিমুন তাঁবুটি জাহাজের ডেকে ছড়িয়ে পড়ে। দ্য লিটল মারমেইডের শেষ সন্ধ্যায় একটি যার সাথে তিনি তার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন, তার দুর্দান্ত কণ্ঠ দিয়েছিলেন এবং প্রতিদিন অন্তহীন যন্ত্রণা সহ্য করেছিলেন। কিন্তু তিনি তাদের লক্ষ্য করেননি। জাহাজে যখন নীরবতা পড়ল তখন লিটল মারমেইড ডেকের উপরে বসে সূর্যের প্রথম রশ্মির জন্য অপেক্ষা করছিল। হঠাৎ জাহাজের কাছে এসে সে তার বোনদের লক্ষ্য করল। তারা অশ্রুকুভাবে ডাইনিকে রাজকন্যাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে সাহায্য করার জন্য বলেছিল। জাদুকরী তাদের একটি ধারালো ছুরি দিয়েছিল যার সাহায্যে রাজকন্যার হৃদয়কে বিদ্ধ করার জন্য লিটল মারমেইড তার রক্তের এক ফোঁটা তার পায়ে একটি লেজে পরিণত হতো এবং সে সমুদ্রে ফিরতে পারে। ছোট্ট জলভর তাঁবুতে উঠল এবং সেখানে প্রেমে ঘুমন্ত এক দম্পতিকে দেখল। তিনি রাজকুমারের প্রাণ নেওয়ার শক্তি খুঁজে পেলেন না এবং চিন্তাকে সমুদ্রে ফেলে দিলেন। দুঃখের সাথে লিটল মারমেইড নিজেকে জলে ফেলে দিল, কিন্তু রাজকন্যার সদয়তায় দুষ্ট জাদুকরী হৃদয় গলে গেল। জাদুকরী তার বানান বাতিল করে দিয়েছিল এবং লিটল মারমেইডে আবার মানুষের পায়ের পরিবর্তে একটি মাছের লেজ ছিল। এক সপ্তাহ বাড়িতে না থাকায় লেমুয়েল গুলিভার গুড হোপ জাহাজে আরও একটি যাত্রা শুরু করে, কিন্তু কিছু দিন পরে জাহাজটি জলদস্যুদের দ্বারা ছাপিয়ে গেল। তারা জাহাজ হাইজ্যাক করে পুরো ক্রু বেঁধে দেয়। গুলিভার পালানোর চেষ্টা করেছিল, তাই শাস্তি হিসাবে জলদস্যুরা তাকে একটি নৌকায় অফেও ও বাতাসের ইচ্ছায় নামিয়ে দেয়। দীর্ঘদিন ধরে গুলিভার দিগন্তের অবতরণ অবধি লক্ষ্য না করা পর্যন্ত খোলা সমুদ্রকে প্রদক্ষিণ করেছিলেন। তিনি তীরে সাঁতার কাটলেন এবং জমি জরিপ করতে শুরু করলেন। হঠাৎ এক
এক বিশাল ছায়া কভার এঁকে গেল রোদে। মাথা তুলে অবাক গুলিভার দেখলেন আকাশে বিশাল একটি দ্বীপ উজাড় করছে। ক্ষুধা ও তৃষ্ণায় ক্লান্ত হয়ে গুলিভার চিৎকার শুরু করে। তার এই টুপিটি বয়ে বেড়ায় এই আশায় যে এই দ্বীপের বাসিন্দারা তাকে লক্ষ্য করবে। তারপরে নেটিভরা গুলিভারের প্রতি করুণা প্রকাশ করেছিল এবং সিঁড়িটি নিচে নামিয়েছিল যাতে তিনি দ্বীপে আরোহণ করতে পারেন। গুলিভার সিঁড়ি বেয়ে উঠলে তার সামনে খুব অদ্ভুত স্থানীয় লোকের ভিড় দেখতে পেলেন। তাদের মাথাগুলি ডান বা বাম দিকে কাত হয়েছিল, একটি চোখ ভেতরের দিকে এবং অন্যটি ঊর্ধ্বমুখী লুকিং, এবং প্রতিটি মহৎ ব্যক্তির কাছে একজন চাকর ছিল যিনি তার ঠোঁট বা কানে মালিককে থাপ্পড় মারতেন এবং তাকে তার চিন্তাভাবনা থেকে দূরে সরিয়ে রাখতেন। গুলিভার উষ্ণ অভ্যর্থনা জানালো, তাকে প্রাসাদে খাওয়ানো হয়েছিল, এমনকি দ্বীপটিতেও ভ্রমণ করা হয়েছিল। সুতরাং গুলিভার বুঝতে পেরেছিলেন যে বিশাল চুম্বকের কারণে পৃথিবী আকাশে উড়ে যায় এবং গোড়ায় রয়েছে বিশালাকা হীরা। কিন্তু উড়ন্ত কিংডমের জীবন বিরক্তিকর ছিল, তাই গুলিভার শীঘ্রই পৃথিবীতে ফিরে আসেন। তার চোখের আগে এক বিধ্বস্ত দেশ যেখানে চিরাচরিত পোশাক পরে স্থানীয় বাসিন্দারা অনাহারে ছিল। দেখা যাচ্ছে যে এই ব্যক্তিরা তাদের জীবনের সমস্ত কিছু অন্যভাবে করেছিল। তারা ছাদ থেকে শুরু করে একটি বাড়ি তৈরি করেছিলেন, তারা শশা থেকে সূর্যের রশ্মি পাওয়ার চেষ্টা করেছিল, আর শিল্পীরা অন্ধভাবে আঁকার জন্য পেইন্টের মিশ্রণ করছিলেন। স্থানীয় বিজ্ঞানীরা বুঝতে পারেননি কেন একটি ভাষায় শব্দগুলির প্রয়োজন নিডেড। সর্বোপরি প্রত্যেকের পক্ষে যারা তর্ক করতে শুরু করেছিলেন তারা কেবল মস্তিষ্কগুলি কেটে এগুলিকে সরিয়ে নিয়েছিল। গুলিভারের আশ্চর্যতার কোনো সীমা ছিল না এবং তিনি দ্বীপটি ত্যাগ করতে তড়িঘড়ি করলেন। প্রতিবেশী দেশগুলিতে গিয়ে গুলিভার নিজেকে অন্ধকার ও অন্ধকারের রাজ্যে খুঁজে পেয়েছিলেন। ভয় কাঁপতে কাঁপতে তিনি নিজের যাত্রা চালিয়ে গেলেন। হঠাৎ অন্ধকার থেকে একটি ভূত হাজির। আতঙ্কে গুলিভার লুকানোর চেষ্টা করেছিল, কিন্তু আত্মা তাকে লক্ষ্য করেছিল। তিনি ইশারায় ভ্রমণকারীকে ইশারা করলেন এবং গুলিভারের ভূতের অনুসরণ ছাড়া উপায় ছিল না। খুব শীঘ্রই তারা একটি বড় দুর্গে পৌঁছেছিল এবং রাউলের সাথে সংবর্ধনা করার জন্য গুলিভারকে আমন্ত্রণ জানানো হয়েছিল। দুর্গের মধ্য দিয়ে হাঁটতে গিয়ে গুলিভার দেখলেন শত শত ভূত যারা নৈশভোজ রান্না করে, ঘরগুলি পরিষ্কার করে এবং পাহারা দেয়। দেখা গেল যে এই দেশটি একজন শক্তিশালী জাদুকর দ্বারা শাসিত, যিনি মৃতদের জীবিত করতে পারেন। সমস্ত জীবিত মৃত তার সেবা করে। উইজার্ড সম্মান সহ গুলিভার পেলেন এবং এরকম বিরল অতিথি আপ্যায়নের জন্য তিনি গুলিভার যাকে বলেছিলেন তাকে পুনরুত্থিত করতে শুরু করেছিলেন। তারা মহান যোদ্ধা, এজেসি এবং এমনকি আদিম মানুষ ছিল। তবে ঘোরাঘুরি করতে করতে ক্লান্ত হয়ে গুলিভার উইজার্ডকে ধন্যবাদ জানায় এবং শীঘ্রই অন্ধকারের রাজ্য ছেড়ে চলে যায়। তিনি নিকটতম বন্দরে গিয়েছিলেন যেখানে তিনি ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রিত একটি জাহাজে উঠবেন বলে আশাবাদী। বন্দরের আশেপাশে ঘুরে বেড়ানো গুলিভার তৎক্ষণাৎ দৃষ্টি আকর্ষণ করলেন। এই জায়গাগুলির একজন বিদেশী ছিল বিরলতা এবং তাই গুলিভারকে একজন গুপ্তচর হিসাবে ভুল করা হয়েছিল। তাকে জব্দ করে এবং তাৎক্ষণিকভাবে স্থানীয় শাসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। বিদেশী তৎক্ষণাৎ দোষী সাব্যস্ত হয়েছিল এবং শাস্তি হিসাবে গুলিভারকে তার পেটের সিংহাসন ঘরটি পেরিয়ে ক্রুল করতে হয়েছিল এবং তার পথে মেঝেতে চাটতে হয়েছিল। এটাই ছিল রীতি। শেষে গুলিভার 7 বার রাজার কাছে মাথা নত করে মেঝেতে আঘাত করল। তখন গভর্নর গুলিভারের দিকে মনোযোগ দিয়ে তাকালেন এবং তারপরে তাকে ক্ষমা করলেন। অলৌকিকভাবে মুক্ত করা গুলিভার দুর্গ থেকে ছুটে বেরিয়ে নিকটস্থ বন্দরে চলে গেলেন যেখানে তিনি একটি ইংরেজ জাহাজে উঠেছিলেন। আমার অবশ্যই বলতে হবে যে গুলিভার এই অংশগুলিতে আর ফিরে আসেনি।